তার মানে ওরা কোথাও ঘুরতে টুরতে যায়নি? দীপের গায়েও গুলি লাগেনি? বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল অর্পণা। পরক্ষণে নিজের অবস্থান দেখে অসন্তুষ্ট হলো। সে দীপের বুকে ঘাপটি মেরে শুয়ে আছে, মুখ ঠেকেছে দীপের উন্মুক্ত গলায়। অর্পণা খেয়াল করল দীপের গায়ে একটা সেন্টো গেঞ্জি বাদে আর কিছুই নেই। ড্রিম লাইটের গোল্ডেন আলোয় দীপের প্রশস্ত বুক চকচক করছে। অর্পণা নজর ফিরিয়ে নিল। এর আগে কখনোই দীপের উন্মুক্ত বক্ষ তার নজরে আটকায়নি। পুরো 8টা মাস নিজেকে যথেষ্ট সংযমে আবদ্ধ রেখেছে সে, আজও তাই করল। এসব মিছে মোহয় পড়ে নিজের আত্মসম্মান বিলীন করা উচিত নয়। অর্পণা দ্বীপের বুক থেকে সরে যেতে চাইলে খেয়াল করল দ্বীপের বুকের বাম পাশে একটু উঁচুতে রক্ত জমাট বেঁধে ফুলে আছে। পরক্ষণে নজর পড়ল গলার ক্ষতই, সেখানেও একই অবস্থা। অর্পণার চোখ দুটো জ্বালা করে উঠল। এই প্রতিটি ক্ষত তার দ্বারা হয়েছে। সে কিভাবে পারল দ্বীপের বুকে কাজ বিধাতে? একটুখানি কি হাতটা কাঁপল না? জ্বালা করা চোখ দুটোতে পানি জমল। অর্পণা নাকের উপরে ম্যাসাজ করতেই আবার সেগুলো মিলিয়ে গেল। নিজের উপর থেকে দ্বীপের হাত এবং পা ধীরে ধীরে সরিয়ে বিছানা থেকে উঠে বসল। কয়েক কদম হেঁটে ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স এনে আবারও বিছানায় হাঁটু মুড়ে বসল। খুব সন্তর্পণে দ্বীপের ডান হাতটা টেনে কোলের উপর রাখল। তাতে অনেকগুলো ছোট ছোট ক্ষত দৃশ্যমান। অর্পণা মুখ নামিয়ে সেই ক্ষততে ছোট ছোট চুমু এঁকে দিল। পরপর ধীরতার সাথে ড্রেসিং করে ঔষধ লাগিয়ে দিল। ক্ষতগুলো গভীর না হওয়ায় ব্যান্ডেজ করার প্রয়োজন পড়ল না। তবে গলায় আর বুকের ক্ষতগুলো তরতাজা ছিল, তাই সেগুলো ড্রেসিং শেষে মলম লাগিয়ে ওয়ান টাইম লাগিয়ে দিল। কাজ শেষ করে দ্বীপের মুখের দিকে তাকালো অর্পণা। এই পুরুষটাকে সে ভালোবাসে, খুব ভালোবাসে। তবে পুরুষটা তাকে ভালোবাসে না। হয়তো আগলে রাখতে চায়, কাছে থাকতে চায়। তবে এই কাছে থাকা আগলে রাখার সম্পর্কে অর্পণা থাকতে চায় না। সে তো কখনোই কারোর ভালোবাসা পায়নি, অথচ পাওয়ার কথা ছিল। কথা তো কত কিছুই থাকে, তবে সবার ভাগ্যে তা জোটে না। কিশোরী বয়সে একজনকে ভালোবেসেছিল, তবে সে মূল্য দেয়নি। সেদিন আদ্রিয়ান রিজেক্ট করেছে বলে অর্পণার কোনো কষ্ট নেই। কষ্ট তো তখন হয়েছিল যখন আদি আর তার পরিবার তাকে অসভ্য, অভদ্র, উগ্র আরও নানান কটাক্ষপূর্ণ কথা বলেছিল। অথচ তাকে সভ্য বানানোর জন্য কেউ ছিল না, কেউ আসেনি সেদিন। সেদিন তার খুব করে একটা মায়ের প্রয়োজন ছিল। তাকে সভ্য বানানোর দায়িত্বটা তো কাইসার বাড়ির বড় মেয়ের হাতেই ছিল। সে কেন নিজের দায়িত্ব পালন করল না? মারা এত স্বার্থপর হয় নাকি? কাইসার বাড়ির মানুষগুলোই স্বার্থপর। তাহলে দীপ এমন কেন? সে ভালোবাসুক না বাসুক তাতে কোনো অভিযোগ নেই অর্পণার। ভালোবাসার জন্য একটা টানের প্রয়োজন, যেটা না চাইতেই হয়ে যায়। আর যদি না হয় সেখানে জোর খাটে না। তাই ভালো না বাসায় অর্পণার কোনো কষ্ট নেই। কিন্তু সেদিন সবার সামনে তাকে মেইড বলাটা স্বার্থপরতা নয়? সে তো কোনো কিছুর বিনিময়ে দ্বীপের পাশে থাকেনি। প্রথমে মায়া হয়েছিল, এরপর ভালোবাসা। এই দুটো কারণেই দ্বীপের পাশে থেকেছে সে। অথচ দ্বীপটাকে বিনিময়প্রাপ্ত মেইড বলল। সমস্যা নেই। অর্পণা তো পাথর, পাথরকে চাইলেই আঘাত করা যায়। এই যে চলতি পথে মানুষ পাথরের সাথে কত হোঁচট খায়, হোঁচট খাওয়ার পর কত আর্তনাদ করে। কেউ কেউ তো রাগে পাথরটাকে ফের লাথি মেরে দূরে সরিয়ে দেয়। কই, কেউ তো কখনো পাথরের খোঁজ নেয়নি, তার আর্তনাদ শুনতে চায়নি। সেও তো আঘাত পেয়েছিল, কিন্তু তার কোনো মূল্য নেই, কারণ সে পাথর। পাথরদের সব সহ্য করার ক্ষমতা থাকে। অর্পণাও তাই। তার মতো পাথরদের চাইলেই আঘাত করা যায়, লাথি মেরে দূরে সরিয়ে দেওয়া যায়। তবে অর্পণাদের অভিযোগ থাকে না, অভিযোগ করতে হয় না। ভাবনা রেখে সোফার দিকে এগিয়ে গেল অর্পণা। এত রাতে ঝামেলা করতে ইচ্ছা করছে না, শরীরটাও খুব উইক লাগছে। তাই সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অনেকটা সময় পর অর্পণা যখন ঘুমের দেশে তলিয়ে গেল, দীপ তখন চোখ মেলে তাকালো। বউটা তাকে নীরবে ভালোবেসে নিঃশব্দে পালিয়ে গেল, যেন কেউ বুঝতে না পারে। অথচ দীপ বোঝে।
বউয়ের মনের ভিতরে লুকায়িত ভালোবাসাটুকু উপলব্ধি করতে পারে, আর সেই ভালোবাসাকে সে মন থেকে সম্মান করে। দীপ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে অর্পণার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। বিছানায় এনে শুইয়ে দিয়ে নিজেও পাশাপাশি শুয়ে পড়ল। বিষয়টা পাশাপাশি পর্যন্ত থেমে থাকলো না। সন্তর্পণে বউয়ের বুকে মুখ গুজে দিয়ে সাপের মতো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল দীপ। অর্পণাও স্বভাবসুলভ ঘুমের ঘোরে দীপের চুলের ভাঁজে এক হাত ঢুকিয়ে অন্য হাতে পিঠ রেখে ম্যাসাজ করতে লাগলো, যেমনটা সে গত 8 মাস ধরে করে এসেছে। দীপ সন্তুষ্ট হাসল। এমন একটা বউ পাওয়া ভাগ্যই না, বরং সৌভাগ্যের ব্যাপার। আর এমন ভাগ্যকে দীপ কখনোই দূরে সরতে দিবে না। প্রয়োজনে বুকের বাম পাশে গর্ত খুঁড়ে তার বউকে তাতে লুকিয়ে রাখবে, তবুও হারিয়ে যেতে দিবে না। ফোনের কর্কশ শব্দে ঘুম ভেঙে গেল পল্লবের। ঘুম ঘুম চোখে বালিশের তলা থেকে ফোন বের করতেই দেখতে পেল ভূতের আড্ডা গ্রুপ থেকে ভিডিও কল এসেছে। বিরক্ত হলো পল্লব। এটা কল দেওয়ার সময়? রাত বাজে 2:28। এত রাতে গ্রুপে কল দেওয়ার কি মানে? বিরক্ত হয়ে কল ইগনোর করে আবারও বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। কিছুটা সময় ঝিম মেরে শুয়ে থাকার পর অর্পণার কথা মনে এলো। তার তো 6টায় ফ্লাইট ছিল। সময় অনুযায়ী যদিও এখনও পৌঁছানোর সময় হয়নি, তবুও যদি কোনোভাবে অর্পণা কল করে থাকে ভেবেই আবারও বালিশের তলা থেকে ফোনটা বের করলো। ঘুম ঘুম চোখে হোয়াটসঅ্যাপে ঢুকে গ্রুপ কলে অ্যাড হতেই শোনা গেল অরুণের অসহায় স্বর। রাত, এই কি হয়েছে তোর? আমাকে এভাবে ইগনোর করছিস কেন? সরাসরি কল দিলে ধরছিস না? রাত, এই রাত। কল থেকে বেরিয়ে এলো পল্লব। ঠোঁট নাড়িয়ে দুটো গালি ছুড়ল। প্রেম করার হলে পার্সোনালি কল দিয়ে প্রেম কর। ফ্রেন্ড সার্কেলে গ্রুপে কল দিয়ে প্রেম করা এটা কেমন কথা হলো? উফ, বিরক্তিকর। পল্লব বিছানা ছেড়ে উঠে বসল। এখন তার ঘুম হবে না, একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। কয়েক পল এগিয়ে আলমারির সবচেয়ে গোপন জায়গা হতে একটা প্যাকেট বের করল। মধ্যরাতে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার মাঝে একটা আমেজ আছে, এটুকু সব সময় পাওয়া যায় না। পল্লব বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরল। দূর থেকে স্ট্রিট লাইটের আলো এসে বারান্দাটা হালকা আলোকিত করে তুলেছে। এই আধো আলো আধো ছায়ায় আকাশপানে ধোঁয়া ছাড়ল পল্লব। সে একটা সুস্থ ফ্যামিলির সন্তান। পরিবারে তেমন একটা ঝুটঝামেলা নেই। বাবা একটু রাগী হলেও মা খুব নরম। বাবা মায়ের সাথে পল্লবের বন্ডিংও খুব ভালো। দুটো বোন আছে, একটা বড় আর একটা ছোট। বড় বোনের বিয়ে হয়েছে 4 বছর হবে। ছোট বোন ক্লাস 10-এর স্টুডেন্ট। ছোট বোনের সাথে পল্লবের সম্পর্কটা ঝগড়াঝাটির হলেও বড় বোনের সাথে সম্পর্কটা বর্তমানে খুব স্মুথ। বিয়ের আগে অবশ্য বড় অপুর সাথে ভালোই ঝগড়াঝাটি হতো, তবে এখন আর হয় না। সেদিক থেকে দেখতে গেলে পল্লবের জীবনে কোনো কষ্ট, অভাব কিংবা শূন্যতা নেই। তবুও বুকের একাংশ ফাঁকা ফাঁকা লাগে। শুষ্ক ঠোঁট জোড়া সিগারেটের দাবানলে ঝলসে যাওয়ার পায়তারা করে। এই কাঙ্ক্ষিত জিনিসটাকে খুব সন্তর্পণে লুকিয়ে রাখতে হয়। যখন তখন চাইলেই খাওয়া যায় না। বাড়িতে বাবা বোনের থেকে লুকিয়ে রাখতে হয়, আর ভার্সিটিতে অর্পণার থেকে। মেয়েটা স্মোকিং পছন্দ করে না, তাই ওকে কষ্ট দিবে না বলে ভার্সিটি যাবার আগে খাওয়া হয় না। আর বাড়িতে ফেরার আগে বাবা বোনের ভয়ে খাওয়া হয় না। বাবা যদি কোনোভাবে জানতে পারে তাহলে সোজা পায়ের নলি কেটে হাতে ধরিয়ে দিবে, আর ছোট বোন জানলে টুপ করে বাবার কাছে নালিশ ঠুকে দিবে। ভেবেই ঠোঁট বাঁকিয়ে হাসল পল্লব। আবারও টান বসালো অর্ধ পোড়া সিগারেটে। নামাজ পড়ে রুমে এলো দীপ। মাথা থেকে টুপিটা খুলে টি টেবিলে রাখতে রাখতে ঘাড় ঘুরিয়ে একবার অর্পণার দিকে তাকালো। দীপের ঘাড় তেরা বউটা এক হাতে পেট চেপে কোমর বাঁকিয়ে শুয়ে আছে। সন্দেহ হলো দীপের, বউটার কি পেট ব্যথা করছে নাকি? সন্দেহবশত এগিয়ে গিয়ে বিছানার কাজ ঘেঁষে দাঁড়াতেই বিষয়টা মস্তিষ্ক ক্যাচ করে নিল। দ্রুততার সাথে ওয়াশরুম থেকে পেরিয়ে কাবার্ড রুমে গেল। খুঁজে খুঁজে প্রয়োজনীয় জিনিসগুলো কালেক্ট করে অর্পণার এক সেট জামা নিয়ে ওয়াশরুমের হ্যাঙ্গারে রাখল। বাথটবে ঠান্ডা পানি ভর্তি করে তাতে গিজার সেট করা শাওয়ার থেকে কিছুটা পানি অ্যাড করলো, যেন পানিটা কুসুম কুসুম গরম মনে হয়। ফিরতি রুমে এসে মেঝেতে হাঁটু ভাঁজ করে অর্পণার পাশাপাশি বসল।
মুখের দিকে হালকা ঝুঁকে কোমল স্বরে ডাকল, বউ, ও বউ, 42 কেজি, এই হাফ ফুট, আমার ময়না পাখি ওঠো, আর কত ঘুমাবা ভেলোরা? আদুরে ডাকের সাথে কিছু খোঁচামারা কথা কানে যেতেই ঘুম ঘুম চোখ মেলে তাকালো অর্পণা। দীপকে নিজের উপর ঝুঁকে থাকতে দেখে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, যার ফলে অর্পণার গাল আর গলার একপাশ দৃশ্যমান হয়েছে। সুযোগটা হাতছাড়া করল না দীপ। দ্রুত মাথা নামিয়ে টুপ করে অর্পণার গালে চুমু খেলো। অর্পণা দাঁতে দাঁত চেপে দীপের মুখ সরাতে চেয়ে প্রশ্ন করল, কি সমস্যা? এত সকালে ডাকাডাকি করছেন কেন? আর আমি এইখানে কেন? গতকাল আমার কথা বুঝতে পারেননি? আমি আপনার এই কচুর বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। সরুন তো, মুক্তি দিন আমায়। অর্পণার কথায় ঠোঁট টিপে হেসে দিল দীপ। বাধা দেওয়া হাতটা হাতের ভাঁজে নিয়ে গলায় মুখ গুজে দিল। লম্বা শ্বাস টেনে নরম স্বরে জিজ্ঞেস করল, কি বললে? কিসের বাড়ি? গলায় দীপের নরম স্পর্শ পেয়ে না চাইতেও চোখ বুজে নিল অর্পণা। সেই সাথে দীপের সামনে এরকম একটা ভাষা বলে ফেলায় লজ্জাও পেল। দীপ সেটা বুঝতে পেরে অর্পণার গলায় শক্ত চুম্বন করে পড়ল। লজ্জা পেতে হবে না, আমরাই তো। স্বামীর কাছে বুকে লজ্জা পেতে নেই, আর পেলেও স্বামীর দায়িত্ব হলো খুব যত্নের সাথে আদর করে সেই লজ্জা ভেঙে দেওয়া। আমি খুব শীঘ্রই তোমার সকল ভনিতা দূর করে দেবো সোনা। আর কটা দিন। কথাগুলো স্বাভাবিকভাবে বললেও এগুলোর অর্থ বুঝতে অসুবিধা হলো না অর্পণার। মনে মনে ব্যথিত হলো, পুরুষ মানুষ এরকম হয়? ভালোবাসা ছাড়া কাউকে ছোঁয়া যায় বুঝি? হয়তো চাই, তাই তো এমন কথা বলতে পারে। তবে অর্পণা এসব মানবে না। সে কোনো পণ্য নয় যে চাইলে ইউজ করা যাবে। অর্পণা বিরক্তিকর শব্দ করে দীপকে সরাতে চাইলে দীপ নিজ থেকেই সরে গেল। পরপর অর্পণাকে পাজাকোলা করে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, সিক বলে ছেড়ে দিলাম, নয়তো আমার থেকে ছাড়া পাওয়া এত ইজি না। দীপের কথায় সম্বিত ফিরল অর্পণার। নিজের অসুস্থতার বিষয়টা দীপের কাছে ধরা পড়েছে বুঝতে পেরে আরও আড়ষ্ট হলো মেয়েটা। এমনি পেটে ব্যথা, এজন্যই বোধহয় কালকে এত উইকনেস কাজ করছিল, যার ফলে জ্ঞান হারিয়ে গিয়েছিল। তবে রাতের মধ্যভাগ পর্যন্ত তো অলৌকিক ছিল। এরপর এমনটা হবে অর্পণা বুঝতে পারেনি। বুঝলে নিজের সেফটি নিশ্চিত করেই ঘুমাতো। ওয়াশরুমে গিয়ে অর্পণাকে সন্তর্পণে বাথটাবে নামিয়ে দিল দীপ। লম্বা চুলগুলোতে হাত চালাতে নিলে অর্পণা শক্ত কণ্ঠে বলল, এত প্যাম্পার করার প্রয়োজন নেই, আমি নিজেকে সামলাতে জানি। যখন পারতাম না তখন যেহেতু কাউকে পাইনি, আজও কাউকে লাগবে না। দীপ শাওয়ার টেনে অর্পণার চুলে পানি দিতে দিতে বলল, আগে কি হয়েছে না হয়েছে জানি না, এখন থেকে তাই হবে যা আমি চাইবো। তুমি চুপচাপ লক্ষ্মী বউয়ের মতো বসে থাকো। অর্পণা তাচ্ছিল্য হেসে বলল, দয়া দেখাচ্ছেন নাকি যত্নের বিনিময়ে যত্ন ফিরিয়ে দিচ্ছেন? আপনি তো আবার দেনা পাওনা বেশ পারদর্শী। নিশ্চয়ই আপনাকে কেয়ার করেছিলাম বলে আপনিও আমায় কেয়ার করতে চাইছেন, তাই না? কিন্তু আমার সেসব লাগবে না, বিশ্বাস করুন। তাই এসবের রুচি নেই আমার। ফেরারি অর্পণা, ফেরারি জীবনেই ভালো। অর্পণার কঠিন কথার বেড়াজালে ব্যথিত হলো দীপ। খুব করে চাচ্ছে নিজেকে সামলাতে, মেয়েটার মন ভালো রাখতে, কিন্তু মেয়েটা তা গ্রহণ করতে চায় না। সে চাইলেই ওকে ভালোবাসি বলতে পারছে না। মন যদি ভালোবাসায় সাহারা না দেয়, মুখ ফুটে তা বেরোবে কি করে? দীপ মনের দগ্ধতা লুকিয়ে হালকা শাসানোর স্বরে বলল, বেশি কথা বলছো মেয়ে, মুখটা বন্ধ রাখো, নয়তো মুখ বন্ধ করার বিশেষ ব্যবস্থা আমার জানা আছে, দেখাবো। দীপের ইশারায় অন্য কিছু ছিল। অর্পণা ঠোঁট কুঁচকে হাসল। দীপিকে মাথা নাড়িয়ে বলল, ইন্টারেস্ট জাগে না। আসলে আপনাকে আমার রুচিতেই ধরে না। রাগ হলো দীপের। এই মেয়েকে কোনো কিছুতেই কাবু করা যায় না। দাঁতে দাঁত চেপে বলল, তোমার মুখ বরাবর দুটো শুট করে দিতে পারলে মনের খায়েশ মিটত। তিক্ত কথা ছাড়া ভালো কিছু বের হয় না। মাঝে মাঝে একটু মিষ্টি করে কথা বলতেও তো পারো। হাজবেন্ডের খুশি অখুশিরও তো একটা ব্যাপার থাকে। মুখ ফিরালো অর্পণা, তিক্ত কণ্ঠে বলল, আপনাকে খুশি করার দায় নিয়ে রেখেছি আমি। শেমলেস। অর্পণার ঠোঁটে আঙ্গুল চেপে ধরল দীপ। অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, শ্শ্! দীপ মির্জার ব্যক্তিত্ব নিয়ে বারবার এমন কমেন্ট করবে না। আমি শেমলেস হলে যেদিন তোমার আসল পরিচয় জানলাম সেদিনই নিচের খোরাক মেরাতাম। এত বাদ বিচার মানতাম না, মেয়ে পেলেই হতো। এবার এটা তুমি হও কিংবা পারমিতা,
আমি পারুকে সম্মান করার পাশাপাশি তোমারও সম্মান রেখেছি। হয়তো তুমি বুঝবে না, আমি বোঝাতেও চাই না। আমি চাই না আমাদের সম্পর্কটা বোঝাপড়ায় এসে ঠেকুক। আমরা দুজন দুজনকে পর্যাপ্ত পরিমাণ সময় দেব নিজেদের অনুভূতি বোঝার জন্য। তুমি হয়তো তোমার অনুভূতিতে শিওর, কিন্তু আমার একটু সময় লাগবে। দীপের কথা শেষ হওয়ার আগেই অর্পণা ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে কাট গলায় বলল, আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই, আর না আপনাকে সময় দেওয়ার কোনো ইচ্ছে আছে। থাকুন না ভাই নিজের মতো। আমার পেছনে কেন পড়ে আছেন? আবারও ঠোঁটে আঙ্গুল রাখল দীপ। ধমকে বলল, এই মেয়ে, এত কথা বলা লাগবে কেন? তোমার মতামত চেয়েছি আমি, তোমাকে সময় দিতে হবে না। তুমি শুধু মুখটা বন্ধ রেখে চুপচাপ বসে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। বলতে বলতে অর্পণার চুলে শ্যাম্পু লাগাতে লাগলো দীপ। অর্পণা কিছু বলল না। এই সময়টাতে সে বড্ড উইক থাকে। সেই সাথে দীপের স্পর্শ কিংবা দৃষ্টিতে কোমলতা ব্যতীত অন্য কিছুই নেই। তাই শান্ত রইল। দীপ চুলে ম্যাসাজ করতে করতে বলল, চুল এত ঘন কেন? তোমার অস্বস্তি হয় না? ইদানিং তো বেশ গরম পড়েছে। চুলগুলো ছোট করে কেটে দেবো না? দীপের কথাই অবাক হলো অর্পণা। না চাইতেও প্রশ্ন করে বসল। আপনার লম্বা চুল পছন্দ না? দীপ মুচকি হেসে বলল, খুব। লম্বা চুল আমার খুব পছন্দ। তোমার পারপুর চুলগুলো তোমার চুলের মতো লম্বা ছিল, তবে এতটা ঘন নয়। তোমারগুলো খুব ঘন এবং সফট। আমার খুব ভালো লাগে। বিনিময়ে অর্পণাও মুচকি হেসে বলল, আই নো, আমাদের মাঝে বড্ড মিল। পারুপকে দেখলে মনে হয় আয়না দেখছি। তবে পারুপ খুব সুইট ছিল, দেখলেই কেমন মায়া মায়া লাগে। পারুর কথা শুনেও অর্পণাকে স্বাভাবিক দেখে মনে মনে স্বস্তি পেল দীপ। যদিও সে আগেই বুঝেছিল অর্পণা পারুকে নিয়ে ডিস্টার্ব নয়, বরং মনে মনে পারুকে বেশ সম্মান করে। এখন শিওর হলো। দীপ অর্পণার চুলে আরেকটু পানি দিয়ে ম্যাসাজ করতে করতে বলল, সৌন্দর্য আর কমফোর্টের মাঝে এতটা তফাৎ আছে, আর আমি কমফোর্টটাই প্রেফার করি বেশি। এই যে এটুকু শুটকি মাছ হয়ে এতগুলো চুল মাথায় রেখেছ, কখন না জেনে চুলের ভারে মাথা ঘুরে পড়ে যাও, তখন তো আরও বিপদ। আমার তো একটাই তুমি, বিপদ আপদ হলে তখন আমার কি হবে? তাই চুলগুলো কেটে বিপদ থেকে রক্ষা করতে চাচ্ছি। কথায় কথায় এই চিকন হওয়া নিয়ে খোঁচা দেওয়াটা দীপের স্বভাব হয়ে গিয়েছে। অর্পণা ফুঁসে উঠল, নাক মুখ কুঁচকে বলল, কথায় কথায় খোঁটা না দিয়ে বাইরে যান দয়া করে, আমি একাই পারবো। দীপ শুনল না। অর্পণার মাথা ওয়াশ করা শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে সোজা নিচে চলে গেল। বউটাকে দেখে খুব উইক মনে হচ্ছিল। এই মুহূর্তে ভারী খাবার খাওয়া উচিত, কিন্তু সকালে তো ভারী খাবার বানানো হয় না। শুধু পরোটা, রুটি, আলু ভাজি, সবজি আর ডিম ভাজা হয়। এরপর যার যেটা প্রয়োজন সেটা খেয়ে নেয়। দীপ রান্নাঘরে যেতেই দেখল রোমানা বেগম এবং সাথী বেগম রান্নার তোড়জোড় করছেন। দীপকে রান্নাঘরে দেখে এগিয়ে এলেন রোমানা বেগম। বিচলিত কণ্ঠে জানতে চাইলেন, কি হয়েছে আব্বু? তুমি রান্নাঘরে কেন? কফি লাগবে? লাগলে আমায় ওপর থেকেই বলতে পারতে, মেড দিয়ে পাঠিয়ে দিতাম। মাকে বিচলিত হতে দেখে দুদিকে মাথা নাড়ল দীপ। মানে তার কফি লাগবে না। পরপর ধীর কণ্ঠে বলল, ফ্রিজে ইলিশ আর ছোট মাছ আছে না? রোমানা বেগম মাথা ঝাঁকিয়ে সাই জানালো। দীপ বলল, ইলিশ মাছ ভেজো, সাথে 1-2 পদের শাক রান্না করো, ছোট মাছ দিয়ে ঝোল রান্না করো, বেশি ঝাল দিও না। জানোই তো তোমার বৌমা ঝাল খেতে পারে না। রোমানা বেগম মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে দ্বিধান্বিত কণ্ঠে বলল, কিন্তু অপর্ণা তো সকালে ভারী খাবার খায় না, ডায়েট করে, খেতে রাজি হবে? দীপ বিরক্ত হলো। দাঁতে দাঁত চেপে কিছুটা রাগান্বিত স্বরে বলল, পিটিয়ে ওর ডায়েট বন্ধ করাবো আমি। এইটুকু শরীর, তারপর নাকি ডায়েট করে? তুমি রান্না করে দাও, খাওয়ানোর দায়িত্ব আমার। এখন থেকে 3 বেলা ভারী খাবার খাবে ও। মানা করলে সত্যি সত্যি মার খাবে আমার হাতে। রোমানা মুচকি হেসে সাই জানালেন। আল্লাহ এবার ওনার সংসারটা পরিপূর্ণ করেছেন। এবার ছেলে বউ ভবিষ্যতের নাতি নাতনি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো। বড় জায়ের সাথে সাথে সাথী বেগমও এগিয়ে গিয়ে কাজে হাত লাগালেন। বাড়ির বাকি সব কাজবাজ মেয়েরা করলেও রান্নাটা ওনারাই করেন, নয়তো কেউই মনমাফিক খাবার খেতে পারে না। দীপ সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিতেই বিহানের মুখোমুখি হলো। এই পাপি আজ ফজরের নামাজ পড়তে যায়নি, সাথে সদ্য গোসল নেওয়ায় চুলগুলো ভিজে আছে। দীপ ভ্রু কুঁচকে গাঢ় দৃষ্টিতে বিহানের দিকে নজর স্থাপন করল। গায়ে ফুল হাতা গেঞ্জি,
এই গরমে ফুল হাতা গেঞ্জি পরা বিষয়টা বুঝলো না, কিন্তু যখনই কলার ভেদ করে গলায় লাল লাল দাগ দেখতে পেল, তখনই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল দীপ। বিহানের কাঁধে চাপড় মেরে ক্রুদ্ধ কণ্ঠে বলল, এত বড় বেইমানিটা কিভাবে করলি বিহান? আমাকে রেখে নিজে নিজে বাসর সেরে নিলি। ছে, একবার জানাতে তো পারতি। বিহান ক্রূর হাসল, এক ভ্রু উঁচিয়ে সন্দেহী কণ্ঠে শুধালো, কেন, আমার কি তোর সাথে বাসর করার কথা ছিল? মানে আমরা দুজনেই তো ছেলে, কিভাবে কি ভাই? ধূপ করে বিহানের পেটে ঘুষি বসালো দীপ। বিহান পেটে হাত চেপে বাঁকা হয়ে গেল, পরপর বাহুতে কিল বসিয়ে বলল, লেসবিয়ান একটা, কিছু হলেই উল্টাপাল্টা চিন্তা। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস, নতুন জীবনে এগিয়ে যা। বিহান পেট আর বাহু ঘষতে ঘষতে বলল, ব্যাড লাক, আমার বোন তোকে জীবনেও পাত্তা দেবে না। এসব ইলিশ মাছ ছোট মাছ খাইয়ে আমার বোনকে বশ করা ইম্পসিবল। দীপ ক্রূর হেসে বলল, ইলিশ মাছ, ছোট মাছের সাথে সাথে না হয় স্পেশাল কিছু অ্যাড করে দেব, তাহলেই বশ মেনে যাবে। বিহান চোখ ছোট ছোট করে বলল। কি স্পেশাল? দীপ পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বলল, পার্সোনাল। পাশ কাটিয়ে যাবার সময় কিছু একটা ইশারা করেছে দীপ। বুঝতে পেরেই দুগালে হাত ছোঁয়ালো বিহান। মৃদু চাপড় মারতে মারতে বলল, তবা তবা আস্তাগফিরুল্লাহ, একটা ছেলে কি করে এতটা, ছি ছি, ভাবতেও অবাক লাগে। সে নাকি আমার 3 ঘন্টার বড় ভাই, আল্লাহ মাফ করুন। বিছানায় কাঠ হয়ে বসে আছে অর্পণা, মেজাজ আপাতত তুঙ্গে। সকাল সকাল সে কখনোই ভারী খাবার খায় না, অথচ টি টেবিলের উপর সযত্নে ভাত মাছ শাক সাজিয়ে রাখা হয়েছে। আর সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে দীপ মির্জা, তার হাতে গরম গরম কফি। পরনে কফি কালার টি শার্ট, কফি কালার ট্রাউজার, হাফ হাতা টি শার্ট পরার ফলে অতিরিক্ত ফর্সা হাত আর সেই হাতের শিরাগুলো দৃশ্যমান। দেখতে পুরোই কফিময় পাউডার মনে হচ্ছে, মানে বসার স্টাইল, কফি ধরার স্টাইল, মাঝে মাঝে কফিতে চুমুক দেওয়া, চুমুক দেওয়ার আগে তাতে ফু দেওয়া, এগুলো বেশ আকর্ষণীয় ঠেকছে। ধূসর রঙা চোখগুলো অর্পণার দিকেই তাক করা। অর্পণা যতবার চোখ ঘুরিয়ে তাকাচ্ছে, ততবারই দীপের গভীর দৃষ্টির সাথে দৃষ্টির মিলন ঘটছে। এরকম লুকে দীপকে দেখার পর যে কোনো মেয়ের হৃৎপিণ্ড থমকে যাবে নিশ্চিত। তবে অর্পণা ফিরেও তাকাচ্ছে না, না দীপকে দেখছে আর না তার আনা খাবারগুলোকে। এই দুটোর মধ্যে একটাতে ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে না সে। অর্পণাকে এরকম শক্ত হয়ে বসে থাকতে দেখে দীপ কফির মগটি টি টেবিলের উপর শব্দ করে রাখল। অর্পণা বুঝল শব্দের মাধ্যমে দীপ তার মনোযোগ পেতে চাইছে, কিন্তু অর্পণা সেসবে পাত্তা দিল না। মনোযোগ না পেয়ে গলা খাকারি দিল। এবারেও লাপাত্তা অর্পণা। রাগ হলো দীপের, তবে সেটা প্রকাশ করতে চাইল না। গম্ভীর কণ্ঠে ডাকল, ভেলোরা, কাম। বিছানায় খাওয়া দাওয়া আমি পছন্দ করি না, এখানে এসো। অর্পণা বিরক্তিকর দৃষ্টি ফেলে দীপের দিকে তাকালো। আমরা যখন কাউকে একটা জিনিস বোঝাতে চাই আর অপর পাশের মানুষটা সেসব বোঝাতো দূর, কানেও তুলতে চায় না, তখন রাগের চেয়ে বেশি বিরক্তি কাজ করে। অর্পণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, এই দীপ মির্জা, আমার কথা আপনার কানে যায় না? আমি এখানে থাকবো না, আমাকে যেতে দেয়া হোক। অর্পণা কথাটা শেষ করতে পারেনি, একদম হাওয়ার গতিতে সামনে চলে এলো দীপ। সেকেন্ডের গতিতে অর্পণাকে কোলে নিয়ে কাটকাট গলায় বলল, যেতে দেব না। কি করবে তুমি? কি করার ক্ষমতা আছে তোমার? বাড়ি আমার, ঘর আমার, বউ আমার, সুতরাং আমি যা বলবো তাই হবে। বলতে বলতে সোফার উপর বসিয়ে দিল। অর্পণা বিরক্ত, চরম বিরক্ত। দাঁতে দাঁত চেপে দীপের কলার ধরে শাসিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না আমি মুক্তি চাচ্ছি? কাহিনী করছেন আপনি আমার সাথে, হ্যাঁ? দীপ অর্পণের দিক থেকে চোখ সরিয়ে কলার ধরা হাত দুটোর দিকে তাকালো, পরপর আবারও গভীর দৃষ্টিতে অর্পণার চোখে তাকালো। এভাবে তাকাতে দেখে হালকা থমকালো অর্পণা, আর ওর থমকানোর সুযোগ নিয়ে ওকে একটানে কোলের উপর বসিয়ে দিল দীপ। পরপর কলার থেকে দুটো হাত টেনে পেছনে নিয়ে এক হাতে চেপে ধরে বলল, কাহিনী করবো নাকি অন্য কিছু সেটা আমার ইচ্ছে। অতিরিক্ত লাভছাপ করবে না। হয় আমার কথা মতো পাশে বসে খাবে, নয়তো এইভাবেই কোলে বসিয়ে খাওয়াবো। কোনটা চাও? দ্রুত বলো। অর্পণা হাত ছাড়াতে চেয়ে বলল, ছাড়ুন, আমি কোনো বাচ্চা নই যে এইভাবে খাওয়াতে হবে। পাশে বসেই খাচ্ছি, কিন্তু এইগুলো না।
আমি সকালে ভারী খাবার খাই না। অর্পণাকে ছেড়ে দিল দীপ। সাথে সাথে দূরে সরে বসলো অর্পণা। দীপ প্লেটে ভাত বেড়ে তাতে শাক নিয়ে মাখাতে মাখাতে বলল, কেন, ভারী খাবারে কি সমস্যা? আমি ডায়েট করি। সরল চোখে তাকালো অর্পণা। কিছুটা অবজ্ঞা কিছুটা তাচ্ছিল্যতা নিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন ভাই এটুকু শরীর? আপনি কি আমার বডি শেম করছেন? ছেলে ছেলে মনে হয় আমাকে, হ্যাঁ? অর্পণার কথায় চোখ তুলে তাকালো দীপ। ইলিশ মাছ থেকে এক টুকরো তুলে নিয়ে শাক দিয়ে মাখা ভাত দিয়ে লোকমা বানিয়ে অর্পণার মুখের সামনে ধরে বলল, এটুকু শরীরে? আমাকে অন্যের সাথে গোলাবে না অর্পণ। আমি দীপ, তোমার হাজব্যান্ড। আমার কাছে আমার ওয়াইফ সর্বসুন্দরী। তার আগে কিংবা পরে কেউ নেই। তাই বলে তোমার সব আবদার মেনে নেওয়া হবে না। এখন থেকে এইসব ডায়েট ফাইট ক্লোজ। 3 বেলা ভারী খাবার খাবে তুমি। আর এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। কথা না শুনলে খুব মারবো। হা করো ফার্স্ট। দীপের কথাবার্তা আর শাসনে বড্ড অবাক হলো অর্পণা। এভাবে তো বাচ্চাদের সাথে কথা বলে মানুষ। দীপ কি তাকে বাচ্চা বানাতে চাচ্ছে নাকি? ঠিক বয়সে বিয়ে করলে এখন 2 বাচ্চার মা থাকতো, আর তার সাথে বাচ্চাদের মতো বিহেভ মানা যাচ্ছে না। অর্পণাকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে দীপ হালকা ধমকের স্বরে বলল, ভাত খাবা নাকি মার খাবা? 5 সেকেন্ডের মাঝে হানা করলে মাথায় চাটি পড়বে। নাও চয়েস ইজ ইয়ার্স। কি বলবে অর্পণা ভেবে পেল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পাপ্পার কথা খুব মনে পড়ছে। পাপ্পা বরাবরই তাকে খাইয়ে দিত। আজ পাপ্পার পর কেউ এতটা তোড়জোড় করে খাওয়াতে চাচ্ছে। অর্পণার ভাবনার মাঝে গালে হাত রাখল দীপ। আদুরে কণ্ঠে বলল, হা করো ময়না। অর্পণা ঘোরের মধ্যেই হাঁ করল। সাথে সাথে লোকমা তুলে দিল দীপ। ভাত গরম হওয়ায় অর্পণার খেতে অসুবিধা হচ্ছিল। সহসাই হাঁ করে শ্বাস টানতে লাগলো অর্পণা। দীপ বিষয়টা বুঝতে পেরে হাঁ করা মুখে ফু দিয়ে ভাত ঠান্ডা করতে চাইল। দীপের কাণ্ডগুলো খুব ডিস্টার্ব করছে অর্পণাকে। এসব তার পছন্দ হচ্ছে না। কেউ কেন তাকে এতটা প্যাম্পার করবে? এসবে তো সে অভ্যস্ত নয়। দীপ আরেক লোকমা নিয়ে সেটা আগে ভাগে ফু দিয়ে ঠান্ডা করতে করতে বলল, দ্রুত খাওয়া কমপ্লিট করো, একটু পর একজন মেয়ে আসবে। বলতে বলতে আরেক লোকমা এগিয়ে দিল। অর্পণা সেটা গ্রহণ করে চিবুতে চিবুতে বলল, কোন মেয়ে আর কেন আসবে? দীপ আবারও লোকমা বানিয়ে ঠান্ডা করতে করতে বলল। তোমার চুল কাটতে। ভ্রু কুচকালো অর্পণা। মুখ বিকৃত করে বলল, মানে কি? আমি আমার এত লম্বা চুল কেটে ছোট করে ফেলবো? মাথা খারাপ আপনার? কেন, ছোট করলে সমস্যা কোথায়? বছর ঘুরতে আবার বড় হয়ে যাবে। এত চিন্তা নাও কেন? ধুর না, আগে বড় চুল ঝামেলা লাগলেও এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। কেটে ফেললে আমার নিজেরই আনইজি লাগবে। সো আমি চুল ছোট করব না। দীপ ভাবুক হলো। জিভ দিয়ে গাল ঠেলে বলল, ছোট করবে না, তাই না? ওকে, বিষয়টা নিয়ে ভাবতে হচ্ছে। আচ্ছা হা করো, বাকিটা আমি দেখে নেব। অর্পণা চুপচাপ খেয়ে নিল। আমরা যখন নিজেরা নিজেদের মতো বাঁচতে শিখে যাই, নিজেই আত্মনির্ভর হয়ে উঠি, তখন হুটহাট কেউ দায়িত্ব নিতে চাইলে বড্ড অস্বস্তি ফিল হয়। সব কিছু কেমন বেশি বেশি মনে হয়। অর্পণারও তাই হচ্ছে। সে খেতে খেতে কিছুটা ধীর কণ্ঠে বলল, আমার সাথে এমন বিহেভ কেন করছেন দীপ? কেমন করছি? এই যে এত এফোর্ট দিচ্ছেন অথচ এগুলো আমি চাইছি না। আপনাকে বুঝতে হবে আমার এসব প্রয়োজন পড়ে না। আমি ফেরারি, ঘর বাঁধতে শিখিনি আমি। দয়া করে ক্ষান্ত হন আর মুক্তি দিন আমায় প্লিজ। এই নিয়মের বেড়াজালে আবদ্ধ হতে চাই না আমি। আমি আবদ্ধ করতে চাই, আর এটা আমি করবই। রোজ রোজ এমন করব তোমার সাথে, খুব কেয়ার করব, খুব আদর করব, আর এসব তুমি গ্রহণ করতে বাধ্য। অর্পণা বিরক্তিতে চসূচক বাক্য উচ্চারণ করল, তবে আর কিছুই বলল না। অর্পণার কাছে আগের অসুস্থ দ্বীপটাকে বেশি ভালো লাগতো। সারাক্ষণ চুপচাপ থাকতো, মাঝে মধ্যে রাগ দেখাতো। অর্পণার সব কথা মনোযোগ দিয়ে শুনতো এবং মানত। আর এখনকার দ্বীপ অর্পণাকে পাত্তা দেয় না, নিজের মতো করে সিদ্ধান্ত নেয়। অর্পণা কিছু বললে সেটা সিরিয়াসলি নেয় না। এই যে সকাল থেকে একটার পর একটা খারাপ ব্যবহার, তিক্ত কথা বলে যাচ্ছে, দীপ কানেই তুলছে না।
বাড়ি ছেড়ে চলে যাবার কথা বললে সিরিয়াসলি নিচ্ছে না। নিজের ফোনটাও কোথাও না কোথাও হারিয়ে এসেছে। এখন যে পাপ্পাকে একটা কল করবে তারও জো নেই। আদ্রিয়ান কেমন আছে আল্লাহ জানেন, আর তার বন্ধু বান্ধবগুলোর কী অবস্থা তাও জানা নেই। সে যে অস্ট্রেলিয়া যেতে পারেনি এটার বিষয়ে আদৌ কি তারা কিছু জানে, নাকি সবাই ভাবছে সে অস্ট্রেলিয়া পৌঁছে ওদেরকে ভুলে গিয়েছে?